এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বের হলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত, খোলা বুকে পশমে ঢাকা। চপচপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিক মতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কাঠিন্য, তার উপর বিভৎস সেই গায়ে কাটা দেয়া দাগগুলো। চোখগুলো লাল, তাতে বুঝি এখনো রক্তের নেশা। অন্তর মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মারপিট করে ফিরেছে, যত রাতেই হোক গোসল করতে দেখেছে। আজ না হয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে, তখনও শরীরটা প্রায় ভেজা। কোনো মতে শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল জয়। আচমকা এক অকাজ করলো। অন্তুর বুক থেকে এক টানে ওনাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচালো। গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। তার ওসর ছোটবেলার অভ্যাস, গলায় কিছু না রাখলে চলে না যেন। সেই ওড়না দিয়ে ঘাড়ের এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পরল। হামজা রুমে ঢুকলো। রিমি শুয়ে আছে, শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখলো, ঠোঁট নাক লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। অতিরিক্ত কান্না করেছে, ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে দৌড়ে হামজার কাছে গেছিল। সোফাতে বসা হামজা তখন। রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসলো, হাত দুটো দু হাতে বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল, জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব? মাছার ভাইকে মারতে? কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙুল দিয়ে আদর করে বলেছিল, তোমার আরাম করা দরকার, রুমে যাও, আমি আসছি। রিমি চায়নি। স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল। হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনায় মত্ত হয়েছিল। থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল। তুলি ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না। রিমি আরও হাতড়ে ধরল হামজাকে, যেন সে আশ্রয় চায়। কঠিন দেবদূতের মতো চেহারার ওই শক্ত সামর্থ্য পাষণ্ড পুরুষটির খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায়। হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল। রিমি হু হু করে কেঁদে উঠে মুখ লুকায় স্বামীর বুকে। হামজা আর বোঝার চেষ্টা করলো না কেন কাঁদছে তার বউ। নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনো করেনি। হামজার বিশ্বাস, নারী জাতকে বুঝতে চেষ্টা করলে পুরুষ জন্মটা পুরোটা বৃথা হয়ে পড়বে যেন। নারীদের নিয়ে হামজার কোনো কালে বিশেষ জ্ঞান ধারা নেই। আস্তে করে এনে যখন রিমির কুকড়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুয়ে দিল, রিমি তখনও গলা চায়নি হামজার। হামজার ভারী পুরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবেই ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরের উপর। পরে একটু ঘুমিয়েছিল, এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল রিমি ধরল, অর্থাৎ সে জেগে উঠেছে। আস্তে আস্তে উঠে বসলো, হামজার বাহু আঁকড়ে ধরে হামজাকে বসালো সামনে। হাত দুটো গুটিয়ে কোলের উপর রেখে হামজার কাঁধে কপাল ঠেকালো। হামজা আস্তে করে ভারী কি গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে বেগম? রিমি ডুকরে কেঁদে উঠে, কণ্ঠ কাঁপে মেয়েটার। জয় ভাইয়া ফিরে এসেছে? সাথে তোমার মাছার ভাইয়ের দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধ হয়, দেখবে? হামজার বরফ শীতল কণ্ঠস্বর তাতে রাজ্যের বর্বরতা যেন। রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটি নিষ্ঠুরতায়। তবুও কেঁপে উঠে সেই পুরুষটিকেই আঁকড়ে চেপে ধরল খামচে দিয়ে। হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে। সে বোঝে না এদের, কখনোই না, চেষ্টাও করে না। তাই শুধু টের পেল আজ মাঝারের উপর পুরনো স্মৃতির দমক আছে তার বউয়ের। তবুও সাথে প্রশ্রয়ও আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে। রিমিতা কষ্ট ও সুখ দুটো মিশিয়েই অদ্ভুত অনুভূতি সহকারে দেখবে। আপন লোকের অতি পাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয়, তা ব্যাখ্যাতীত। সেখানে স্নেহের টান নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে। হামজা অনেকক্ষণ জড়িয়ে ধরে চেপে ধরে বসেই রইল রিমিকে। ছোট্ট শরীরটা কাঁপছে,
ছটফট করছে। হামজার বুকের ভেতর পড়ে। হামজা জিজ্ঞেস করলো, কি হয়েছে? কেমন লাগছে? জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর। তোরও? বলে আস্তে পিষ্টে জড়িয়ে ধরলো হামজার অর্ধ ঘামার্ধ শক্ত শরীরটা। একটা খামচিও বসে গেল সেখানে। আরো আরো জোরে চেপে ধরতে চাইছে যেন। খামচিগুলো দিয়ে খুব যন্ত্রণা লাঘবের চেষ্টাই করে চলল। হামজা বাধা দিল না। চুপচাপ চুলের ওপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে। ফজরের আজান শেষ হয়ে গেছে। এখন আকাশ ফর্সা হয়ে উঠবে। হামজার ইচ্ছে করলো জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে। সুযোগ নেই, কাজ আছে তার। বলল, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট অভ্যাস সইতে হয়, তাতে সহনশীলতা বাড়ে রিমি। দেখো না অ্যাডমিশন টেস্টগুলোতে কত কঠিন মনে হয়। কেন কঠিন হয় বলো তো? কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা, সেটা আরও বহুগুণ কঠিন। সে অ্যাডমিশনের কাঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে, ধরে নেওয়া যায় এরা পরের ধাপের কাঠিন্য সইতে পারবে। নয়তো দেখতে যাকে তাকে ভালো কোথাও অ্যাডমিট নেওয়া যেত, তা হয় না। বড় কিছুতে যোগদান করতে সেই সহনশীলতা চাই। এতটুকুতেই আমাদের ভাঙলে চলবে না রিমি। আমি শিখিনি তা। বয়স 15তে থামিনি, তখনও এমন বহুত কিছু দেখেছি। তাই আজ এখানে না থামলে আরও উপরে। বুঝলেন তুমি? দরকার কি? সকাল হয়ে আসছে, ঘুমাও এখন, আমার কাজ আছে। জয় ডাকবে এক্ষুনি। এত আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায়? এই প্রশ্নতেই আটকে থেকে রিমি দেখলো তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে। সে গুটি গুটি মেরে পড়ে রইল বিছানার সাথে। লোকটা কি তাকে অবহেলা করছে? এই ব্যস্ততা ফুরাবে কবে? এখন কি পারতো না রিমিকে জড়িয়ে ধরে একটু ঘুমিয়ে নিতে? আচ্ছা, এই ব্যস্ততা কাটলে কি রিমির পাশে শোবার জন্য ওই পাষণ্ড পুরুষ থাকবে? রিমি আটকে ওঠে, গলা শুকিয়ে আসে ওর। দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় লোকটাকে, কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে। জয়ের কণ্ঠস্বর ফেসে আসে, ভাই, হামজা ভাই। বড় ঘরে দিন রাত নেই, ও জায়গা চিরকালে অন্ধকূপ। তৈরিটাই ওভাবে করে নিয়েছিল হামজা, তাতে কোনো জানালা নেই। জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে আনে রাখলো। শরীর তখনও ভেজা। মুরসালিন বলল, এখন গোসল করলে নাকি? জয় একবার তাকিয়ে দেখে, আবারও নিজের কাছে মনোযোগ দিয়ে বলল, তোর ওজোর পানি চাইতো বল। মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল, তা তো চাই, শুধু আমার নয়, সবারই চাই। হাতটা খুলে দে, বাথরুমেও যেতে হবে। জয় কঠিন মুখে উপহাস করে উঠল, হয় একটু ইবাদত বন্দিকে বেশি করে কর, টপকে যাবি যখন তখন, পাপ টাপের মাপ চেয়ে নে। উপহাসের ম্লান হাসি হাসল মুরসালিন মহান। হ্যাঁ, তা তো চেয়ে নিতেই হবে। তোদের এই দিক দিয়ে খুব সুবিধা জয়, তোদের পাপ টাপ নেই জীবনে। সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই। তীব্র খোঁচা মারা কথাটা শেষ হলো না মুরসালিনের। জয় এক খণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে। তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতেই পারতো মুরসালিনের। কিন্তু আঘাতটা ফসকে গেল, আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি। মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে গুঁড়ো চুনা পাথর ও কোপ মিশালো। যখন চুল্লি জ্বলল, বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল। ঘেমে একেবারে গোসল করে উঠল জয় ও হামজা। জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো লৌহ মেশাতে থাকলো চুল্লিতে। হামজা চটের বস্তা উপর করেই ঠালল। ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত। থকথকে হয়ে আছে শিরা ও উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত। এক কোপে কেটে নিয়েছে দেখেই বোঝা যাচ্ছিল। এখনো হাতের আঙুলে মাঝার ব্যবহৃত মেটে রাঙা পাথরের আংটিটা আছে। বাচ্চারা ভয় পাচ্ছিল। মুরসালিন থামালো ওদের। হামজার কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে। সে চাপড় দিয়ে মাঝারের কাটা হাত পা ছোট ছোট টুকরো করছে। হাড়গুলো ছাড়ানোর সময় পাথর ব্যবহার করলো। এরপর টুকরোগুলো ছুঁড়ে মারলো এক এক করে জ্বলন্ত চল্লিতে। এমনিতেই গলিত লোহার গন্ধ অসহনীয় হয়। জয় হামজা দুজনই খুব অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল। তার উপর কাঁচা মানুষের মাংস, হাড় ইত্যাদি ঝলসে যেতে
লাগলো চুল্লিতে অসহ্য দুর্গন্ধ, বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুরসালিন দেখলো জয় কিছু ঢালছে চুল্লিতে, হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে। বড় ঘরের ডান পাশে একটা ক্রুসেবল মেটাল মেলিটং মেশিন আছে, ওইটা বোধহয় অচল। হামজা জিজ্ঞেস করলো, মাথাটা কোথায়? পুঁতে রেখে এসেছি। কবরস্থানে খাদেম ছিল? বাইরে দাঁড়িয়েছিল। টাকা দিতে হয়েছে? জয় কথা বলো না, তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের। মুরসালিন নামাজ শেষ করে বসে দেখলো দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ। মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে, হাত পা চারটা এখানে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলেছে, অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহখণ্ড ফেলে রেখে এসেছে। তা দেখে ওটা যে কার দেহখণ্ড তা শনাক্ত করাও মুশকিল। মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাঁধল জয়। মুরসালিন জিজ্ঞেস করল, কাকে খুন করে এলি? কি হয়েছে? কোনো পাপের পুরস্কার পেয়েছিস নাকি আবার? জয় মুরসালিনের দিকে কোমর ঝুঁকে দাঁড়িয়ে মুচকি হাসল। কলজেটা কচমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কথাবার্তা মেপে বলবি। মুরসালিন হাসল। দাড়িপাল্লা কোথায়? আমার কথা মাপার আগে তোদের পাপ মাপতাম। কতটা পাপ জমা হলে বা তার প্রতিদান আসতে শুরু করে। তোদের এটা শুরু হয়েছে বোধ হয়। অবশ্য শুধুই আন্দাজ আমার। জয় ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে চেপে বসলো, একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল, একটা সুন্দর স্টেটমেন্ট দে তো বাপ, বহুত জ্বালাচ্ছিস। এমনিতেই মন মেজাজ ভালো না, যা বলছি সেটা লেখ। মন মেজাজের কি হয়েছে বলবি তো? যা বলছি সেটা কর মুরসালিন, কথা বলতে আগ্রহ পাচ্ছি না। মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল। হামজা তুই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের? এতদিনে পারলি না, আজ এমন কি হলো যে সহজ ভাবছিস? আর কি বলতে বলছিস তোরা? যা আমি করিনি, করলেও তা শুধু প্রতিক্রিয়া। ক্রিয়া তোরা দেখেছিলি শুরু থেকে, হাজার হাজার প্রাণ নিয়েছিস। সেসব বিচারের এক ফোঁটা প্রতিক্রিয়ায় এত জ্বলন ধরেছে কেন তোদের? কিছুই করিনি আমরা, শুধু আল্লাহর নামে সয়ে যাচ্ছে। করিসনি শালা জঙ্গির দল, দেশদ্রোহী শালা তোরা। টুপি দাড়ি গালে মাথায় ঝুলাইয়ে দেশের সাথে বেইমানি করে যাচ্ছিস যুগের পর যুগ। কিসের বেইমানি জয়? দেশটার অধঃপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিশে মিশে পাপ মুক্তর অভিনয় করতে চাস তোরা? তোদের বিবেচনা বোধ খুলুক। আমিন। শান্ত স্বরে বলল, বেশি ঝটপটাচ্ছ মুরসালিন, শান্ত হও। নইলে কি করবেন? শান্ত স্বরে বলল মুরসালিন। এরপর জয়ের দিকে ফিরল। জয় তোদের বোঝাপড়া আমার সাথে, ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে, ওরা কিছু করেনি। তোদের শক্তি ক্ষমতা আমাদের এটা দিলের, ভুলে যাস না। প্রাণ দিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয়। এবার ছেড়ে দিয়ে দেখ না, বেঁধে কেন রাখতে হয়? কারাগারে কেন দিতে হয়? রাতের অন্ধকারে মেরে কেন ফেলতে হয়? রাজপথের সামনে আসার সৎ সাহসটুকু বুকে নেই, তা জানিস তো তোরা? বেছে বেছে বাহাদুরি দেখাস না ভাই, বিরক্ত লাগে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল, স্টেটমেন্ট। তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয়, আর যেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করলো, স্টেটমেন্ট। কিসের সেটেলমেন্ট? দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে, এখন আবার সংখ্যা গরিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতাকে উপরে ফেলে নিজেরা ক্ষমতায় বসতে। এসব লিখবি, কাকে কাকে মেরেছিস আর কারা জিম্মি আছে তোদের কাছে, সেসবের হিসেব দিবি। সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করলো শক্ত মুখে। জয়ের কণ্ঠ ফুরে আগুনের হলকা ছুটছিল। আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করলো কথাগুলো। মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বললাম, যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে? হামজা চুপচাপ বসেছিল, এবার তাকালো চোখ তুলে। জয় বলল, একটা স্টেটমেন্ট দে। মিথ্যা স্বীকারোক্তি দেব? কিন্তু কেন? ওদের বাঁচাতে। তুই তো আমির, ওদের না। তোর সামনে মরবে, দেখতে ভালো লাগবে না তোর? ওরা বাঁচবে না এতে।
জয় দাঁত খিচে উঠল। জয় আমিরের কথায় নড়চড় হয় না। মুরসালিন মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল, রাগ তোর জিকির। কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খর মতো? নিজের ভেতরে কখনো নিজের ভেতরে কখনো ঝেঁকে দেখেছিস? কত বড় ফাফা ঢোল তুই! এক পর্বত সম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে। আদৌ কি তোর বলতে কিছু আছে? সজরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষত বিক্ষত মুখটার উপর। রক্ত বেরিয়ে এলো। মুরসালিন মলিন মুখে হাসল। তুই সত্যি নিতে পারছিস না জয়? তুই জানিস আমি ঠিক, তুই ভুল। তবুও এই ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই। পিছু হটে যা, পাপ করিস না আর। হামজা ভাইয়ের ক্ষমতার খিদে আছে, তোর তো তাও নেই। শুধুই ব্যক্তিগত আক্রোশ, ছেড়ে দে সব। একটু থেমে মুরসালিন বলল, মুরসালিন খিদে বড় খারাপ জিনিস জয়, জানিস তো? 1972-এর আন্দেজ পর্বতে প্রাণ আক্রোশের ঘটনায় 72 দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল, খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গিয়েছিল? ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল। এ থেকে আন্দাজ করতে পারি খিদে কতটা ভয়াবহ রিপু। শুধু পেটের খিদেই নয় জয়, মানুষের শরীপুর মাঝে একটি এই লোভনীয় খিদে, যেটা যে কোনো কিছুর খিদে হতে পারে। হোক ক্ষমতার, যা মানুষকে সর্বোচ্চ নিচে অবধি নিতে পারে। হামজা ভাই থাকবে না, তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস? তোর এ কি হাল হয়েছে জয়? তোর নীতির বাণী পকেটে রাখ মুরসালিন। ভালোই মাইন্ড কন্ট্রোল করার ট্রিক্স শিখেছিস দেখছি বাপ। রাজনীতি আর শিবির থুক্কু জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস? বালের প্যাচাল ছাড়। রাজধানীতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্মি আছে তোদের কাছে, তাদের খোঁজ দে। বাচ্চাগুলোকে ছেড়ে দেব। হতাশ নিঃশ্বাস ফেল। তাহলে চল একটা সওদা করি। জয় তাকিয়ে রইল। মুরসালিন বলল, আমাদেরও অসংখ্য লোক তোদের কাছে বন্দি, যারা ধুকে ধুকে মরছে। আবার কতজন কারাবাসে যাচ্ছে, তাদের ছাড়িয়ে আন। আজ যা রাজধানীতে তোর উপর মহলের কর্মকর্তাদের বল ওদের ছেড়ে দিতে। দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায় নীতিকে বহাল রাখতে বল। দেশটা জঙ্গল, দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। ভালো লাগে সব? জয়কে সরিয়ে দিল হামজা। ঠেলে বড় ঘর থেকে বের করে উপরে পাঠাতে চাইল। জয় যা ঘরে যা, একটু ঘুমা। গেল না, চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের উপর। হামজা বসলো মুরসালিনের সামনে। 3 দিনের পর একটা কুলখানির আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে। পুরো এরিয়া লোকের নিমন্ত্রণ, হাজার হাজার লোক খাবে। সকাল সকাল বাজারে গিয়েছিল জয়। ভ্যান ভরে ভরে বাজার এলো। জয় ফিরল রিক্সাতে। তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনো। যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতাও তার চরিত্রে দেখা যায়নি। একবার জয়কে এক নারী বলেছিল, জয় আমির সাহেব, যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার আওয়াজ কম। জয় মানে কথাটা। আর কখনো দেখা যায়নি নাইটির সঙ্গে তারপর। জয় মানে কথাটা। আর কখনো দেখা হয়নি নাইটির সঙ্গে তারপর। তবু জয় মানে, যার গভীরতা বেশি, তার চলনে তর্জন গর্জন থাকে না। সেই নারী আরো বলেছিল, রহস্য কোনটা জানেন? সেটা যে রহস্য, সেটাও এক প্রকার রহস্য। সেটাই রহস্য। জয় বিরক্ত হয়ে বলেছিল, বালের কথা কইয়েন না, বুঝায় কন। নাইটি ধারালো ছোটে কিঞ্চিত এলিয়ে এসেছিল। রহস্যকে আপনি দেখবেন, নাড়বেন, অনুভব করবেন, খুব কাছে থাকবেন, অথচ বুঝতে পারবেন না। এটা এক রহস্যের দ্বার। সেটা হলো রহস্য, অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য। রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য। এইসব কেন মনে পড়েছিল আজ রিক্সা চলাচলের সময়? জয় জানে না। লোকেদের দিকে ওর কোনো খেয়ালও নেই। তবুও লোকে যে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল। মনে মনে বকে উঠল, তেলবাজ বাঙাল সম্প্রদায়। জয় রিক্সাওয়ালাকে বলল, একটা শাবনুরের গান শুনবি? উৎসাহে মাথা নাড়ে রিক্সাওয়ালা। জয় গিয়ে ওঠে, যেই ডালে বান্দি বাসা ভাঙে সেই ডাল, আমার এমনই কপাল। ফটকের সম্মুখে থেমে দেখলো ছেলেরা বাজার নামিয়ে নিয়েছে। সেই রিক্সার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে
খাঁচা নামালো। 4টে বিদেশি মাংসাশী কুকুর, সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে। ওরা ক্ষুধার্ত দেখে বোঝা যাচ্ছিল। ছেলেরা চমকালো। ভাই এইটার কি করবেন? জয় হাসলো। জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো, অত হালাল মাংস কেনার টাকা নাই। সবাই তাকে তো কি করছিল। জয় আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের উপরের ঘরে রাখা হলো। নির্দেশ রইল কুকুরগুলো যেন এক ফোঁটা পানিও না দেওয়া হয় ওদের। রতন এগিয়ে এলো। ভাই একখান জরুরি কথা আছে। ওমা তাই নাকি, বল বল। জয় রসিকতায় সবাই হাসলো। রতন একটু মিলিয়ে গেল। জয় বলল, কি বলবি? স্যার গতকাল রাত্রিরে সাবেক মেয়ের ঝন্টু সাহেবের কেডা জানি খুব খারাপভাবে খুন কইরাছে ভাই। জয় চমকে উঠল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, সকাল সকাল কি দুঃখের খবর শোনাইলি রে মফিস। যাই হোক, লোকটারে আল্লাহ বেহেশতবাসী করুক, সবাই বলো আমিন। সবাই সম্মস্বরে স্লোগানের মতো করে বলে ওঠে। আমিন। জয় শেষে আবার কেউ অভ্যাসবশত মুখ ফুসকে বলেও ফেলল বাংলা। জয় ফিরে তাকালো, তারপর চট করে হেসে ফেলল। তা দেখে ছেলেদের যে কি খুশি। ওরা পরিস্থিতি বোঝে না, ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার থাকার নয়। জয় হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে উঁচিয়ে ধরে বলল, জয় বাংলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা টলছিল। জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতেই পারছিল না জয়। গত রাতে বাড়ি ফিরেছে রাত 3টায়। এরপর ঘুম হয়নি ঠিক মতো, গা টলছে। জয় চোখের সামনে তরুর ঝড়ে কুকড়ে যাওয়া মুখটা ভেসে ওঠে, বকে ওঠে, মাথা ঝাড়া মারে। ধ্যাস শালা, কিসব বাল ভাবিস? হ্যাঁ রিল্যাক্স জয়, কিচ্ছু হয় নাই, অল টাইম অল রাইট। কি বললাম বলতো? জয় বিকেল অবধি পড়েছিল বিছানা, ওভাবে বেহুশের মতন লাগছিল দেখতে। অন্তু কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো। ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল। প্রতিবার আনমনেই ম্লান হাসল। নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল, নিজের ঘা 16.5 আনা। জয় আমির পাপ সামনে এসে দাঁড়ানোতেই নিজেকে খোদা দাবি করা ফ্রাউন ও সর্বশক্তিমান আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল। আপনারা তো নির্বোধ মূর্খ মানব, যারা মিথ্যা দাপটে লুটে পুটে বেড়াচ্ছেন। বাচ্চাদের সকাল থেকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি বোধ হয়। অন্তু জয়কেও বিকাল অবধি খেতে ডাকলো না, সামান্য কিছু এনেও দিল না। রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল, অন্তুর ইচ্ছে হয়েছিল খাবারের প্লেটটা এক ঝটকা কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলে দিতে, কিন্তু পারেনি। সে নিজেও খায়নি সকাল থেকে, খিদে মরে গেছে আজকাল। পানির পিপাসাও সারাদিনে বিশেষ একটা টের পায় না। কোনো মতে একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকায় যেন। মাগরিবের ওয়াক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে এক গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য। জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাছে আনমনেই। তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই। খালি গায়ে এসির বাতাসে লোমকূপ শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যে। জ্বরের তোপে চোখ দুটো লাল। তা দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে অন্তর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মুমতাহিনার ছিন্ন ভিন্ন ছোট্ট দেহটা। অথচ সেভাবে যখন এই বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হলো, তখন দুই ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তুকে অবাক করে তুলেছে ক্ষণে ক্ষণে। দুইজনই মেয়ে, সমান তাদের শেষ যন্ত্রণা, অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন। জয়ের শরীর টকবক করে ফুটছে যেন। অন্তু হাত ছুঁয়ে চমকে উঠল, দুধের গ্লাস ধরল মুখে। জয় ছিটকে সরে গেল। দূর শালি, কি এটা? তোরে আনতে বলছি এই জিনিস, এর চাইতে বিষ ভালো, সরা। অন্তু টকবকে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তা জয়ের হাতেই ফেলল। জয় ছিটকে উঠে অন্তু বলল, আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন। লোক যাই জানুক, আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না। এটুকু খেয়ে নিন, ভালো লাগবে। জয় কিছুক্ষণ ফ্রিকুচকে চেয়ে থেকে আলতো করে প্রশ্ন চিত্তে হাসল। হ, বমিটা তোর গা ভরে করি, এরপর অবেলায় একটা গোসল দিয়ে আয়। সরাবাল, দুধ আমি খাই না। অন্তু বলল, জয় পছন্দ না? জীবনে খাই নাই। থু, সরাও। অল্প একটু নিন, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রিকুচকে চেয়ে আছে দেখে অন্তু বলল, বিষ টিস নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এভাবে মারার হলে শত রাত সুযোগ পেয়েছি। জয় হেসে মাথা নাড়ল। আমি খাই না দুধ, তুমি খেয়ে ফেলো। অন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো, এরপর এগিয়ে এলো। জয়ের বাহুটা ধরে
এগিয়ে আনতে গেলে ইচ্ছাকৃত জয় এসে অন্তুর কাঁধের উপর হেলান দিয়ে আছড়ে হয়ে পড়ে রইল। অন্তু আপাতত কিচ্ছু বলল না, দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল। খান এটুকু, জ্বরে তো গা পুড়ছে, খুব সুখ লাগছে তাতে। দুধটুকু খেয়ে মিনিট 15 বাদে জয় ঘুমিয়ে পড়ল। হামজা বাড়িতে ছিল না। অন্তু চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে। পিপাসার্ত শিশুগুলো অন্তুকে বড্ড জ্বালায়। ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না। জয় ঘন্টা কয়েকের আগে উঠবেই না। অন্তুর ভেতর থেকে কেউ কেউ ডেকে ওঠে, তুই ধোঁকাবাজ হয়ে উঠেছিস নয় কি? অন্তু প্রতিবাদ করে, পাপের ত্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হতো। এটা ধোঁকা নয়, হয়তো কৌশল, বেঁচে থাকার কৌশল, বাঁচিয়ে রাখার কৌশল। চুপ থেকে ফের বলে, তা হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি। ছিল করে হাসে। খারাপের রাজ্যে ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি, ভালোকে খারাপ করেছে। এর ওই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো নয় কি? রাত 9টার দিকে ঘুম ছাড়লো জয়ের। বাইরে মহিলাদের কোলাহল। আগামী দিন একটা বিরাট আয়োজন পাটরের বাড়িতে। রসুন, পেঁয়াজ কাটাকুটি এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে। অন্তু ঘরে ঢুকলো। বাচ্চাদের পানি খাইয়েছে, টুকটাক শুকনো খাবার দিয়েছে, কিন্তু কিভাবে ওদের বের করা যায় চতুর দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে। ঘড়ি কাটা রাত 10টার দিকে। জয় বরাবরের মতো উপর হয়ে শুয়েছিল, হাতে মোটা চুরট, ধোয়ার দুর্গন্ধে ঘর জুড়ে। জয় জিজ্ঞেস করল, দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি? মাথা ঝিমিঝিমি করতেছে এখনো। ক্লোজেপাম ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি, কিছুক্ষণ শুয়ে থাকুন, রেশ কেটে যাবে। তোমার ভয় লাগলো না কথাটা স্বীকার করতে? প্রশ্নই ওঠে না। আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত, হোক সেটা ভালো অথবা খারাপ। দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে। জয় সন্তুষ্ট হাসে। তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল, তবু তারা পরস্পরের বিপরীতে রক্তপিপাসু একে অপরের। এটা কি নিয়তি অথবা অন্য কিছু? অপ্রীতিকর স্তর মতো জোর করে হেসে উঠল জয়। দুশ্মনী হতো ऐसी। তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না, যেখানে সব বুঝে শুনে। বলতে পারেন, আর এটাও অনস্বীকার্য। অতিমাত্রায় ঝানু আপনি, অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তা কুপথে ব্যয় করে ফেললেন। সেক্ষেত্রে এখানে আমিও জানি, আপনি জানেন, আপনিও জানেন, তা আমি জানি, সেটা আমরা দুজনেই জানি। আমি আপনি সেটাও জানি। কথাটা কার মতো জানি বললে? কার মতো? জয় চুপ থেকে বলল, বড় ঘরে ছিলে কতক্ষণ? দরকার যতক্ষণ আপনি শুয়ে থাকুন, বাইরে কাজ আছে। জড়ানো কণ্ঠে জয় গান ধরল, সুহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম মারা নিন্দার বাতাসে গো, নিন্দার বাতাসে। সাধের পীড়িতের ঘর হয় না যেন নড়বড়, তাই ধৈর্যে রাখলাম একটু ঢাল। ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। বান্ধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। গত রাত 1টার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে। রাস্তাঘাট নিস্তব্ধ প্রায়। লোকজন না থাকলে বের হওয়াটা ভালো, হয়তো ঘিরে ধরে সবাই। জয় চুপচাপ হাঁটছে, কথা বলছে না কোনো। হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপফ্লাক্স বের করে দুটো চুমুক দিল। জয় বলল, জয় কি ব্যাপার ভাউ, মাল খাচ্ছ কেন? রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না। আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না, অভ্যাসের খেলাফ হবে। তুমি শুধু বাড়ির সামনে অবধি যাবে, ভেতরে যাব আমি। তুই বাইরে থাকবি। হুম, খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি। মানুষের রুহুর একটা ইজ্জত আছে, ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন?
জয়ের কথায় হামজা হেসে ফেলে। কোমরে একটা লাথি মারল, তাতে পা ফসকায় জয়ের। হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকলো, তুলল না জয়কে, বলল। উঠে দাঁড়া। এভাবেই করেছে হামজা জয়কে। পড়ে গেলে টেনে তোলেনি কখনো, ছেড়ে দিয়েছে। এরপর বলেছে, নিজ শক্তিতে উঠে দাঁড়াতো জয়। কাম অন, গেট আপ, বি স্ট্রং ইন ইউর ওন স্ট্রেংথ। ইউ অনলি নিড ইউর সেলফ, ফাকিং নো ওয়ান এলস, ইভেন ইনক্লুডেড মি। জয় রক্তাক্ত হাঁটু নিয়ে জেদে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত। তবু সেসব দিয়েও হামজা হাত বাড়ায়নি কখনো। জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপড়ে ধরেছে জয়কে, তার আগে নয়। আজও তাই করল, অথচ আজ আর চেষ্টা একেবারে বেশি নয়। এক ঝাড়াতে সোজা হয়ে দাঁড়ায় জয়, মেরুদণ্ড সোজা করে। পোলের লাইট কোথাও কোথাও নষ্ট, সেই সব জায়গা অন্ধকার, ফাঁকা রাস্তা। কুকুরগুলো জোর পাকিয়েছে। জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের। পিছু নিল, ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিতে এগিয়ে চলেছে। হামজা জিজ্ঞেস করল, মাঝারের বডিটা কোথায় ফেলেছিস? পুরনো গোরস্থানের ধারে পচা পুকুরের পানিতে। হামজা শান্ত চোখে চাইল। হামজা অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনো জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে নাকি? তার মুঠোতে পেঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল, আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে, তবু খবর পাবে না। বডি পাবে না, খবর কেমনে? তাছাড়া ওর বাপ জানে তরুকে মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে, খোঁজও করছে না, কাউকে করতেও দিচ্ছে না। খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে। ভাও, তোমার একটু দুঃখিত হওয়া উচিত। হাজার হোক চাচা শ্বশুর। হামজা দুঃখিত গলায় বলল, দুঃখিতই তো আমি, খুব দুঃখিত। নিজ হাতে খাতির করতে পারছি না। এর চেয়ে বড় বড় দুঃখ আর কি হতে পারে? হ্যাঁ, হাজার হোক চাচা শ্বশুর, ওনার ভাইয়ের মেয়ে, আমার বউ, আমার হাতে ওনার রক্ত লাগবে, এটা অধর্ম হয়ে যাবে। অধর্ম আমার স্বভাবে নাই। আমারও